আসসালামু আলাইকুম সবাইকে। জ্ঞানকণা এডুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো অথবা ক্লাস দশম শ্রেণীতে উঠছো, তোমাদের জন্য আজকে রসায়নের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে পদার্থের অবস্থা। এই ক্লাসটা আজকে আমি নেব। আজকের ক্লাসে তোমাদের বেসিক যদি জিরো থাকে, তোমরা যদি কোনো কিছু নাও পড়ে থাকো এই অধ্যায়ের, আজকে শুধু আমি যেটা পড়াবো অতটুকু পড়বা। তোমার বইটাও রিডিং পড়ানো লাগবে না। আজকে আমি পড়ানোর পরে তুমি আমার ক্লাসটা করার পরে তোমার জাস্ট হচ্ছে যদি ইচ্ছা হয় বইটা একবার রিডিং দিতে পারো, দেন হচ্ছে তুমি সরাসরি গাইড অথবা তোমার টেস্ট পেপার সলভ করতে পারবা। ওই লেভেলে ক্লাসটা নিবো ভাইয়া। সো মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। আর এরকম ফ্রি ক্লাস পেতে অবশ্যই জ্ঞানকণা এডু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এন্ড আমি ক্লাসের শুরুতে আগেই যেটা বলে নেই, আজকে তোমাকে যেটা পড়াচ্ছি সেটা কদিন পরে হয়তো মনে থাকবে না। সো প্রতিটা ক্লাসের জিনিস ক্লাসে যদি তুমি নোট করে রাখো, তোমার অনেকদিন যাওয়ার পরেও যদি তোমার জিনিসগুলো মনে না থাকে, পড়াগুলো মনে না থাকে, তবে তুমি তোমার নোট খাতা যদি একটু দেখো, তোমার সব মনে পড়ে যাবে। সো ক্লাস করার আগে নোট খাতাটা মাস্ট রাখো। চলো, অনেক তো কথা হলো, এবার ক্লাসটা শুরু করা যাক। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আগে সাবস্ক্রাইব করে দিয়ে দাও। আচ্ছা, আমরা অনেকে সবসময় পদার্থ অপদার্থ এই জিনিস দুটার সাথে একটু হলেও পরিচিত। আসো, তোমাকে তো অনেকেই গালি দিয়ে বলছে, আরে বেটা তুই তো একটা অপদার্থ, তাই না? অপদার্থ মানে কি? ওরে, তুমি যদি আজকের এই ক্লাসটা করতা, ওদিন ঠিকই তুমি জবাব দিতে পারতা। তুই আমাকে কেন বেটা অপদার্থ বললি? পদার্থ কাকে বলে জানিস? আমি তো বেটা পদার্থ, তুই আমাকে অপদার্থ কেন বললি? ও তো তোমাকে জাস্ট ফান করে বলছে। ও তো আর এই ফিজিক্স, তোমার রসায়ন ফিজিক্সের সংজ্ঞা জানে না, ঠিক আছে? পদার্থ জিনিসটা কি ও তো আর বুঝে না ভাইয়া। সো তুমি ওকে পদার্থ যদি সংজ্ঞাটা দিয়ে দিতা, বা তোমার বাপ মা যদি তোমাকে মজা করে বা টিচার বলে, এ শালা, সরি সরি, তুই একটা অপদার্থ, তখন বলবা আজকে আমি যেটা শিখাচ্ছি এরপর আর তোমাকে কেউ অপদার্থ বলতে পারবে না। তুমি ডাইরেক্ট ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবা যে তুমি একটা পদার্থ। ঠিক আছে? আমরা যেহেতু পদার্থের অবস্থা নিয়ে পড়তেছি, পদার্থ জিনিসটা আসছে, তো এটা বুঝে নি। পদার্থ কি? পদার্থ আসলে হলো যার ভর আছে। পদার্থ কি? ভর থাকতে হবে। তুমি একটা মানুষ, অবশ্যই তোমার ভর আছে। তুমি যদি এই যে টালাতে নিজেকে রাখবা, দেখবা, দেখাবা যে দেখো আমার ভর আছে, অর্থাৎ এই সংজ্ঞাতে আমি পদার্থ। তারপর তুমি দাঁড়িয়ে আসো, ঠিক আছে? তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আসো, তুমি ওই জায়গাটার কি জায়গাটা দখল করে আসো না? এই আমি এখানে দাঁড়াইছি, আমি একটা জায়গা দখল করে আছি, আশেপাশে একটা জায়গা দখল করে আসছি, অর্থাৎ কি তুমি দুটার মধ্যেই পড়ে গেছো সংজ্ঞা। পদার্থ হইতে হলে যা লাগে দেখো। অর্থাৎ পদার্থ কি? পদার্থ কি? পদার্থ হলো গিয়া, এবার বলো পদার্থ কি? পড়াইলাম না? তোমার কি আছে? পদার্থ কি? যার ভর আছে এবং আয়তন, যার ভর আছে। পদার্থ হলো যার ভর আছে এবং জায়গা দখল করতে পারে। অর্থাৎ এখন থেকে আর তোমাকে কেউ অপদার্থ বলতে পারবে না, কারণ তুমি দেখিয়ে দিবা যে দেখো, দেখো আমি জায়গা দখল করতে পারতেছি, প্লাস হচ্ছে আমার ভরও আছে। হ্যাঁ, ভর আছে এবং জায়গা দখল করতে পারে। ভর আছে এবং জায়গা দখল করতে পারে তাকে পদার্থ বলে। হ্যাঁ, আমি তোমাদের বই সম্পূর্ণ বেসিক বুঝিয়ে দিতে পারি। হ্যাঁ, তাকে পদার্থ বলে। সম্পূর্ণ বেসিক সহ সব বই তোমার যা বলছে, বইতে অনেক কিছু আছে তুমি সেই অর্ডগুলো পারো না, বা অর্ডগুলোর সাথে তুমি অনেক নতুন, আমি সেগুলো সবকিছু তোমাকে ভেঙে ভেঙে ভাবে বুঝিয়ে দেবো। সো বিশ্বাস রাখো, এন হচ্ছে ক্লাসটা করো, অবশ্যই ক্লাসটা করো। এবং এরকম প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও পেতে তুমি কোন ভিডিও চাও এরপরে সবকিছু পেতে অবশ্যই কমেন্ট করে যাবা, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ ফ্রি ক্লাস পেতে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই হবে তোমাকে। ঠিক আছে, এটা গেল। এখন জানি আমরা পদার্থ কয় অবস্থায় থাকতে পারে। তোমাদের দশম শ্রেণী পর্যন্ত এটুকু জেনে রাখো, পদার্থের তিনটি অবস্থা। ঠিক আছে? পদার্থের তিনটি অবস্থা আছে। পদার্থ কি কিরকম কিরকম ভাবে থাকতে পারে? তিনটা অবস্থায় থাকতে পারে। পদার্থের তিনটি অবস্থা আছে ভাইয়া। পদার্থের তিনটি অবস্থা আছে। হ্যাঁ, পদার্থের তিনটি অবস্থা আছে। সেগুলো হচ্ছে কি? কঠিন। কঠিন মানে কি ভাইয়া? বুঝাইতেছি। তরল কি সেটাও বুঝাচ্ছি। কঠিন, তরল, আর হচ্ছে গ্যাসীয়। পদার্থের অবস্থা কয়টা? তিনটা, ঠিক আছে? কঠিন, তরল, আর হচ্ছে গ্যাসীয়। আচ্ছা,
এই যে আমরা কঠিন, তরল, গ্যাসীয় পদার্থকে, হ্যাঁ, আমরা হচ্ছে এই তিনটা ভাগে ভাগ করছি। পদার্থকে হচ্ছে আমরা এই তিন ভাগে মানে ভাগ করছি, হ্যাঁ, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। এই তিনটা কেন হইলো? সবই তো কঠিন হইতে পারতো, বা সবই তো তরল হইতে পারতো, তাই না? বা সবই তো এই যে গ্যাস, অক্সিজেন, এরকম গ্যাস হইতে পারতো। কেন তিনটা তিন রকম বিহেভিয়ার করে? কেন একটা কঠিন হয়, কেন একটা তরল হয়, কেন একটা গ্যাসীয় হয়? আমরা সেটা তোমাকে এখন বুঝিয়ে দিচ্ছি, চলো। এটি মূলত ডিপেন্ড করে আন্তঃআণবিক আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ শক্তির উপরে। অর্থাৎ তোমাকে যদি আমি কঠিন পদার্থ দেই, ধরো এই একটা পাথর, ঠিক আছে, একটা পাথর, এই হলো পাথর যেটা হচ্ছে কঠিন পদার্থ, ঠিক আছে, এই হলো পাথর যেটা হচ্ছে কঠিন পদার্থ, ঠিক আছে। এই ধরো লাগে একটা বোতল, বোতলের মধ্যে পানি, এই ধরো হচ্ছে পানি, এগুলো হচ্ছে কি পানি, ঠিক আছে। এই যে ধরো পানি একটু হালকা হয় না, না, পানি একটু হালকা পানি, এটা হচ্ছে কি ভাইয়া? তরলের উদাহরণ। আর এই যে একটা সিলিন্ডার, আমাদের বাসায় যে এলপিজি সিলিন্ডার আছে না ভাইয়া, ঠিক আছে, এটা ধরো সিলিন্ডার, হ্যাঁ, সিলিন্ডার বুঝাচ্ছি তোমাকে। তুমি যদি দেখো, এই যে পাথরটা আছে না, পাথরটাকে যদি ভাঙতে যাও একটু কঠিন, আবার পানিতে যদি একটু হাত দিয়ে নাড়াও, পাথরকে তুমি যদি আঘাত করো, যে ব্যথাটা পাও, পানিকে যদি সেই সেম ভাবে আঘাত করো, একটু কম ব্যথা পাও, তাই না? আর হাওয়া, এই যে এখানে হাওয়া, এই যে আমি হাত নাড়াচ্ছি, আমার তো হাতেই লাগতেছে না কোনো কিছু, তাই না? সো এই তিন অবস্থা কেন লাগে আমাদের? তিনটা অবস্থার জন্য দায়ী কি? আন্তঃকণ আকর্ষণ শক্তি। এই তিন অবস্থানের জন্যই আন্তঃকণা আকর্ষণ শক্তি, কণা আকর্ষণ শক্তি দায়ী ভাইয়া, আন্তঃকণা আকর্ষণ শক্তি দায়ী। তিন অবস্থার জন্য কোনটা দায়ী? আন্তঃকণা আকর্ষণ শক্তি। এটার আকর্ষণ শক্তি অনেক বেশি, কঠিন পদার্থের আকর্ষণ শক্তি অনেক বেশি। এই জন্য এগুলা এক একটা কণা, এই যে ধরো আমি এই যে ডাস্টারটা আছে না, এই যে ডাস্টারের যে প্লাস্টিক গুলো আছে না, একটা কণা এক একটার সাথে খুব জোরালো ভাবে বন্ধন গঠন করছে, খুব জোরালো ভাবে লাগে আছে, বুঝছো? এই জন্য এদের, এটা কঠিন, এদের যদি আঘাত করি, এরা দোনটা এমন ভাবে মিলছে, এরাও আমাকে অনেক জোরেই আঘাত করে, পাল্টা আমি যতটা শক্তি দিয়ে এটাকে মারি, এটা আমার সেম শক্তি দিয়ে মারে। কারণ কি? এদের আকর্ষণ, আণবিক আকর্ষণ বল, ঠিক আছে, আণবিক আকর্ষণ বল, আন্তঃকণার মধ্যে যে আকর্ষণ থাকে, হ্যাঁ, এটা অনেক বেশি। এর থেকে পানির একটু কম, ঠিক আছে, পানির একটু কম, মানে পানি মানে কি? তরল, তরলের একটু কম। এই জন্য কি আমরা যদি পানিতে ধরো এরকম হাত দেই, পানি আমাকে কম আঘাত করে, তাই না? এই হচ্ছে তরলের আকর্ষণ কম, হ্যাঁ। তারপর হচ্ছে গ্যাস, এটা আবার, এটা হচ্ছে তোমার পানির থেকেও কম, নাই বললেই চলে, ঠিক আছে। এবার আমরা কঠিন, তরল আর হচ্ছে গ্যাস, এগুলার একটু সংজ্ঞায় যাব ভাইয়া, চলো সংজ্ঞায় যাব। কঠিন পদার্থ, কঠিন পদার্থ কি? আসো আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি। কঠিন পদার্থ, ঠিক আছে, সলিড, ইংলিশে বলে সলিড। কঠিন পদার্থ যার নির্দিষ্ট ভর, যার নির্দিষ্ট ভর, নির্দিষ্ট, আরে, যার নির্দিষ্ট ভর আছে, ভর থাকতে হবে, আকার থাকতে হবে, বুঝাচ্ছি আকার কি, নির্দিষ্ট ভর, আকার, আর হচ্ছে নির্দিষ্ট আয়তন, আকার, আয়তন থাকে, নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, সেটা হচ্ছে কি ভাইয়া? কঠিন পদার্থ। ধরো তুমি একটা পাথর, ঠিক আছে, একটা পাথর লইলা, ঠিক আছে, এই পাথরটা হচ্ছে ধরো পুরাটাই পূর্ণ পাথর, ঠিক আছে, তো দেখানোর জন্য এই হচ্ছে একটা পাথর, ঠিক আছে। এই পাথরটা কি? এটা নির্দিষ্ট ভর আছে, এর ভরের কোনো এদিক ওদিক হচ্ছে না, ওকে। এটা কি? নির্দিষ্ট একটা আকার আছে না পাথরের, ধরো এই ডাস্টারটা, এটা একটা নির্দিষ্ট আকার আছে, ঠিক আছে। এটা কি বলে, এটা চতুর্থ অস্ত, ধরো চার কোণ আকার একটা, যে কোনো একটা কিছু আয়তকার, ঠিক আছে, আয়তকার একটা জায়গা। সো এটাকে যদি আমি একটা গোল ঝুড়িতে রাখি, ঠিক আছে, ঝুড়িতে রাখলাম, এটার কি কোনো আকারের পরিবর্তন হয়েছে? কোনো তো আকারের পরিবর্তন হয়নি, যেমন আছে এমনই রয়ে গেছে, ঠিক আছে। আর এটা নির্দিষ্ট একটা আয়তন আছে, দেখো, আকারও আছে, নির্দিষ্ট একটা আয়তন আছে, ঠিক আছে।
এটা হচ্ছে কঠিন পদার্থ, যার কি থাকবে, নির্দিষ্ট ভর থাকবে, আকার থাকবে, আয়তন থাকবে। ঠিক আছে, তুমি এটা মাথায় রাখো। পানি বাদে, পানি জাতীয় কোনো কিছু বাদে যা আছে পৃথিবী প্রায় সবকিছুই হচ্ছে কঠিন পদার্থ। এই হলো গিয়ে মূলত কথা। কঠিন পদার্থ আসলে সবাই চিনো, এটাকে অত বেশি বিশ্লেষণ করার কিছু নাই। আচ্ছা, কঠিন গেল। এবার হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ কি? তরল, এটা কি বুঝতে পারছো? অবশ্যই ভর থাকতে হবে, কারণ পদার্থ হলে নির্দিষ্ট ভর থাকতে হবে। এই যে নির্দিষ্ট ভর আছে, হ্যাঁ, নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন থাকতে হবে। নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে নির্দিষ্ট। ঠিক আছে, সবকিছু আমি আর লিখতাম না। আয়তন আছে কিন্তু আকার নেই, কিন্তু আকার নেই, আকার নেই। সেটা হচ্ছে তোমার কি ভাইয়া, তরল পদার্থ। যেমন তোমাকে যদি বুঝাই, ধরো এই বোতলটার ভিতরে পানি আছে, এতটুকু পানি আছে না, এ দেখো আমি পানিটার, এটা কিন্তু ভর আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে তরল, যেহেতু আয়তন, আয়তন মানে কি, আয়তন হচ্ছে এটা দখল করছে, একটা জায়গা দখল করছে। আয়তন দখল মানে কি, এটা জায়গা দখল করছে, ঠিক আছে। এটাকে দেখো এখন যে শেপে রাখছি, পানির শেপটা একটু গোল, বোতলের এ আকৃতি হয়েছে। আবার যদি আমরা এটাকে এভাবে রাখি, এটার আকৃতি পরিবর্তন হয়ে গেছে ভাইয়া। দেখো এটার আকৃতি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এই ছিল আবার এই হয়ে গেছে। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এটা তুমি যেভাবেই রাখো না কেন সেরকম মানে আকার দখল, মানে আকার হচ্ছে ধারণ করবে। এজন্য তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, ঠিক আছে। এবার গ্যাসীয় পদার্থ, এটা শুধু নির্দিষ্ট ভর আছে ভাইয়া, আর কিছুই নেই। ঠিক আছে, গ্যাস হলো কি ভাইয়া, নির্দিষ্ট ভর আছে, হ্যাঁ, নির্দিষ্ট ভর আছে, জাস্ট শুধু ভর, নির্দিষ্ট ভর থাকবে, এর কোনো আকারও নাই, হ্যাঁ, ভর আছে নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট লিখে দিই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই, হ্যাঁ, আকার ও আয়তন নেই ভাইয়া, এটার নির্দিষ্ট আকার ও কোনো আয়তন নেই গ্যাসের। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থ, আশা করি বুঝতে পারছো। আর আন্তঃকণ আকর্ষণ শক্তি তো পরেই দিছিলাম, যে টপিকটা, সেটা হচ্ছে কঠিন পদার্থের আন্তঃকণ আকর্ষণ শক্তি অনেক বেশি, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে তোমার গ্যাসীয়, এটা তো প্রথমেই পরে দিছি। তারপর হচ্ছে কণার গতিতত্ত্ব, ঠিক আছে। কণার গতিতত্ত্ব যেই তোমার এটা হচ্ছে যে আন্তঃকণ আকর্ষণ শক্তি আছে না, ওইটার মধ্যে পড়াইছি। এটা মূলত ধরো তুমি একটা কঠিন কঠিন পদার্থ নিছো, ঠিক আছে, কঠিন একটা পদার্থ নিছো, ঠিক আছে। এই পদার্থকে যদি তুমি অনেক বেশি তাপ প্রয়োগ করো, এটা কি হবে জানো, তরল হবে। আর কোন একটা তরল পদার্থকে তুমি অনেক বেশি তাপ প্রয়োগ করো, এটা কিসে পরিণত হবে জানো ভাইয়া, এটা গ্যাসে পরিণত হবে। এই যে তোমার যে কণা তত্ত্ব, মানে হচ্ছে আকর্ষণ, আকর্ষণ বল, এদের আকর্ষণ বল ভাঙার জন্য কোনটা দরকার ভাইয়া, ভাঙার জন্য শুধু তাপের দরকার। যত তাপ দিবা তোমার আন্তঃকণ আকর্ষণ শক্তি তত বেশি দূরে চলে যাবে। তাপ হচ্ছে আন্তঃকণ আকর্ষণ শক্তির শত্রু, এটা মাথায় লিখে রাখো ভাইয়া। ঠিক আছে, তুমি যদি এই যে ডাস্টারটারে নিয়া এটাকে যদি তাপ দিতে থাকো, দেখবা কিছুক্ষণ পর এই যে প্লাস্টিকটা আছে না, এটা গলে যাবে। এটা এখন কঠিন ছিল, পরবর্তীতে তরল হয়ে যাবে। আবার যদি আরো তাপ দিতে থাকো, একটা সময় এটা গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, এদের আন্তঃকণ আকর্ষণ শক্তি যত দূরে যাবে, তত হচ্ছে এরা একটা থেকে আরেকটা পদার্থে রূপান্তরিত হবে। ঠিক আছে ভাইয়া, আশা করি এটা বুঝতে পারছো। তারপর হচ্ছে ব্যাপন। তোমাদের যে সিকিউ গুলো আসে, এতক্ষণ যা পড়াইছি তা মূলত অনুধাবন, খ নাম্বার আসতে পারে। এখন যে একটা আছে ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে। এই ব্যাপনটা আসলে কোথায় জানো তোমার, গরু এবং গোড়াতে, মানে হচ্ছে সৃজনশীলের ঘ এবং গহতে। সো চলো ব্যাপন প্রক্রিয়া শুরু করি। ব্যাপন, এটা হচ্ছে তোমরা সংজ্ঞাটা হয়তো বা 8-এ পড়ছো, 7-8-এ পড়ছো, ঠিক আছে। ডিফিউশন, ব্যাপন, ব্যাপন কি, উচ্চ ঘনমাত্রা স্থান থেকে, উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে, উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে। খারাপ ভাইয়া, সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমি হচ্ছে সংজ্ঞাতে বিশ্বাসী। ধরো তোমার এরকম লিখা যে সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দেয় না, লিখা, তারপর হচ্ছে তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো, সংজ্ঞাতে বিশ্বাসী না। কারণ সংজ্ঞা হচ্ছে তুমি পড়ে গেলাম, মুখস্থ করে গেলাম। অনেকে মুখস্থ করে হচ্ছে ওগুলার কি বলে, কি পোলাপান বলে, অনেকে দেখি পুরো সব মুখস্থ করে ফেলে। আসলে মুখস্থ জিনিসটা ভালো না। তুমি হচ্ছে যদি বোঝো, এটা অনেকদিন মনে থাকবে, বুঝছো। একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, অনেকদিন মনে থাকবে। উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে, নিম্ন ঘনমাত্রার, উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে। আহারে,
উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে স্বতঃস্ফূর্ত উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। ঠিক আছে ভাইয়া, এটার উদাহরণ কি? ধরো তোমার বাসায় তোমাকে অনেকের বাহিরে অনেক মামা খালু থাকে, হ্যাঁ, সো তোমার আঙ্কেল তোমাকে অনেক দামি একটা এক্সপেন্সিভ হচ্ছে একটা দিচ্ছে, ধরো পারফিউম দিছে, ঠিক আছে, ধরো 50,000 টাকা। বড় খরচ দিতেই পারে, তারা বাইরে থাকে, তাদের মন অনেক বড় থাকে, আত্মীয় স্বজনের জন্য আসার সময় অনেক কিছু নিয়ে আসে, যাই হোক দিল। এখন তুমি তোমার রুমে হচ্ছে এটা খোলা রাখছো সাপোজ, এখন তুমি পারফিউম দিচ্ছ শরীরে, তো তোমার পারফিউমের গ্রানটা কি হবে জানো? পুরো বাসায় ছড়িয়ে যাবে না? তোমার যে পারফিউমের হচ্ছে বান্ডাটা ছিল, ঠিক আছে, ওটাতে তো ঘনমাত্রা অনেক বেশি, পারফিউমের ঘনমাত্রা, কিন্তু আশেপাশে কি ওইটা আছে? যখন তুমি একটু পারফিউম শরীরে দিলা, তখন এখানে ঘনমাত্রা বেশি না? এখান থেকে দেখবা পুরো বাসায় ছড়িয়ে যাবে আস্তে আস্তে সমানভাবে, ততক্ষণ ছড়াবে যতক্ষণ সব জায়গায় সমানভাবে না হয়। ঠিক আছে, এই যে ছড়িয়ে পড়ার একটা প্রক্রিয়া, ঠিক আছে, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় ব্যাপন। বা তোমাদের অনেকের বাসায় কাঁঠাল আছে, কাঁঠাল গাছ আছে না? তুমি দেখো একটা পাকা কাঁঠাল যদি তোমার বাসায় এক কোণে রাখো, তখন যখন এটা পাকে, তখন পুরা বাসায় হচ্ছে এটার গ্রানের জন্য থাকা যায় না। এই প্রক্রিয়াটা কি জানো? এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, অর্থাৎ উচ্চ ঘনমাত্রা স্থানে থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে স্বতঃস্ফূর্তভাবে এটা গ্রানটা ছড়িয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা কি? ব্যাপন। এবার বুঝছো? গ্রান ছড়িয়ে যাওয়া, এটা মনে রাখবা, গ্রান ছড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে ব্যাপন। ওকে, আশা করি বুঝতে পারছো। ব্যাপন আরেকটা জিনিস আছে, এটা দিয়ে তোমাকে ম্যাথ করতে দেবে। এই যে ব্যাপন কার বেশি হয়? হ্যাঁ, যার আণবিক ভর কম, যার আণবিক ভর বেশি তার ব্যাপন কম। ভর বেশি তার, এটা মনে রাখো, হ্যাঁ লিখে রাখো, বইয়ের পাশ দিয়ে লিখে রাখো, তার ব্যাপন কম। আণবিক ভর মানে কি? ওই যে তোমাদের পর্যায় সারণী পড়বা আরো পরে, বুঝছো, এখনো এটা বুঝবা না। ওখানে হচ্ছে যে পারমাণবিক সংখ্যা দেন হচ্ছে ওই যে পারমাণবিক ভর দেওয়া থাকে না ভাইয়া, ওই যে ভরের যোগফলগুলো একটা যৌগ দিয়ে দেবে, তো তোমার এর পারমাণবিক ভর বেরোবে 17। ঠিক আছে, যদি হিসাব করি, এগুলো এখন তোমরা বুঝবে না, এটা হচ্ছে তোমার সামনের চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টারই হচ্ছে, পড়িয়ে দেবো ভাইয়া। তো তা যখন পড়বা দেন হচ্ছে তোমার পাইবা হচ্ছে 17। আবার যদি তুমি আরেকটা নাও, এটার মতো করে আরেকটা নাও, হ্যাঁ ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড, এটার হবে কত জানো? 36.5। এখানে আণবিক ভর কার বেশি? এটার বেশি, অর্থাৎ তাহলে এটার ব্যাপন হার কম। সোডিয়াম, এই যে অ্যামোনিয়ামের ব্যাপন হার অনেক বেশি হবে এই জায়গায়, ঠিক আছে, অর্থাৎ যার ভর কম তার ব্যাপন বেশি। দেখো পাতলা মানুষ কিন্তু অনেক তাড়াতাড়ি, এটা মনে রাখো যে পাতলা মানুষ অনেক তাড়াতাড়ি হচ্ছে দৌড়ে যাইতে পারে চিকনা মানুষ, ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে যার ভর কম মানে হচ্ছে মনে রাখবা সে পাতলা, সে অনেক দ্রুত ব্যাপিত হতে পারে, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবা। কি? তোমার চিকন বন্ধুটা সবচেয়ে বেশি দৌড়াইতে পারে, আর এখানেও চিকন মানে কি? এখানে আণবিক ভর কম, ঠিক আছে, সে বেশি দৌড়াইতে পারে। বেশি মানে কি? ব্যাপন হার বেশি। আশা করি বুঝতে পারছো। নেক্সট তোমাদের পড়াইতে যায় কত সুন্দর সুন্দর সংজ্ঞা শিখে ফেলি, আমি নিজেই দিয়ে ফেলি, উদাহরণ দিয়ে ফেলি, ঠিক আছে। এবার আছে তোমাদের নেক্সট হচ্ছে নিঃসরণ। ভাইয়া নিঃসরণ কি জানো? ব্যাপন আর নিঃসরণ কিন্তু এক না, দুটাই ছড়িয়ে পড়া, কিন্তু নিঃসরণ আর ব্যাপন অনেক ডিফারেন্স আছে। আমি তোমাকে পড়াইছি, হ্যাঁ পড়াইতেছি, আশা করি আর কনফিউশন থাকবে না, ঠিক আছে। নিঃসরণ কি আর ব্যাপন কি? ব্যাপন হচ্ছে কি? উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে, ঠিক আছে, আর হচ্ছে নিঃসরণ হবে কি? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে সজোরে
উচ্চচাপের স্থান থেকে সজোরে, ঠিক আছে, সরু ছিদ্রপথে, সজোরে সরু ছিদ্রপথে, মানে ছোট্ট যে ছিদ্র আছে না, সরু ছিদ্রপথে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। আরে সরু ছিদ্রপথে, অফ, কি হলো, সরু ছিদ্রপথে বেরিয়ে আসার প্রক্রিয়াকে এটা কি বুঝতে পারছো? অর্থাৎ তোমার বাসায় আম্মু হচ্ছে সিলিন্ডারে রান্না করে না, সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করে না, সেখানে কিন্তু অনেক চাপ প্রয়োগ করার ফলে করে হচ্ছে ওই সিলিন্ডারের মধ্যে হচ্ছে গ্যাসটা ঢুকানো আছে, সেখানে চাপের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে। আর সিলিন্ডারে ওই যে একটা ফাঁকা জায়গা থাকে না, সেখান দিয়ে কি করে, ওই সরু একটা ছিদ্রপথ থাকে, যেখান দিয়ে হচ্ছে যে পাইপের মাধ্যমে এসে যে চুলাতে গ্যাসটা আসে, ঠিক আছে, ওই সরু ছিদ্রপথে আসে, ঠিক আছে। দেখো মনে রেখো, ওটার সাথে কিন্তু মিলে যায়। উচ্চচাপ, উচ্চচাপের স্থান থেকে সজোরে, ওখান থেকে কিন্তু যখন আসে প্রচুর শক্তি নিয়ে আসে, সজোরে সরু ছিদ্রপথে, ওই যেখান দিয়ে আসে সেই ছিদ্র কিন্তু ছোট ভাইয়া, সরু ছিদ্রপথে বেরিয়ে আসার প্রক্রিয়া। এটা হতে পারে কি, বাসায় রান্না করা গ্যাস, তোমার আম্মু যে গ্যাসে রান্না করে, হ্যাঁ, রান্না করার যে সিলিন্ডার আছে না, ওইটা হতে পারে। উৎকৃষ্ট উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার যে মোমবাতি দিয়ে একটা জিনিস বুঝাইছি, ঠিক আছে। মোমবাতি কি, মোমবাতির হচ্ছে তিনটি অবস্থায় আছে, কঠিন, আলহামদুলিল্লাহ, তারা বলতেছে মোমবাতির তিনটা অবস্থা, ঠিক আছে, জ্বলনের তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। আচ্ছা বুঝাই, সাপোজ দিস মোমবাতি, এটা একটা মোমবাতি, ঠিক আছে। এটাকে আমরা যখন বাজার থেকে কিনে আনি, কঠিন অবস্থায় কিনে আনি, ওই যে বললাম না, শক্ত যা কিছু আছে, তরল যে দেখো না, যে পানির মতো খাওয়া কিছু না, সেটা হচ্ছে কি ভাইয়া, কঠিন পদার্থ। যখন আমরা এটাকে কিনে আনলাম বাজার থেকে, মোমবাতি, সাপোজ এটা মোমবাতি, ঠিক আছে, এটাকে যখন কিনে আনলাম, এটা মোমবাতি, তারপরে আমরা গ্যাস লাইটের সাহায্যে যখন এটাকে, সুতা থাকে ধরাই, তখন ওটাকে কি আগুনের তাপে অক্সিজেন দ্বারা দহনের মাধ্যমে ওই যে দেখবে মোমের গায়ে রুটি গুলা পড়ে যাচ্ছে, তরল হয়ে পড়ে যায়, ঠিক আছে। এই প্রক্রিয়াটি হচ্ছে কি তরল, এটা হচ্ছে তরলে পরিণত হয় তখন। দেন তখন আস্তে 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 যখন তরলে পরিণত হতে থাকে, আস্তে আস্তে দেখবা যে এটা হচ্ছে গ্যাস, কার্বন ডাই অক্সাইড এখানে উৎপন্ন হয়, তারপর হচ্ছে তোমার জলীয় বাষ্প আলো তাপ উৎপন্ন করে, ওইগুলো হচ্ছে কি ভাইয়া, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এটা হচ্ছে গ্যাসীয়। অর্থাৎ মোমবাতি আমরা কয়টা অবস্থা দেখতে পাই, প্রথমে বাজার থেকে কিনে আনি কঠিন, তারপর জ্বলাই তরল, তারপর হচ্ছে লাস্টে যায় যখন সম্পূর্ণ পুড়ে যায় তখন কি হয়, গ্যাসীয়। আশা করি এটা বুঝতে পারছো। এবার হচ্ছে নেক্সট টপিক, গলন ও স্ফুটন। গলন ও স্ফুটন, নেক্সট টপিক হচ্ছে কি ভাইয়া, গলন ও স্ফুটন। গলন কি, কোন একটা, এটা তুমি জানো, তুমি তো গলাইতে জানো সবকিছু না, এটা কিন্তু মাইয়াদের মন গলানো না ভাইয়া, এটা হচ্ছে তোমার কেমিস্ট্রির গলানো, ঠিক আছে। তো কেমিস্ট্রিতে গলানোর যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে, ক্লাস কি রেকর্ড হচ্ছে ভাইয়া? গলন, গলন কি, এটা আশা করি এখন বুঝে দেওয়া, যেহেতু তোমাকে খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়ে আপু বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাপ প্রয়োগ করলে, কোন তাপ প্রয়োগ করে কোন কঠিন পদার্থকে তরলে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে কি, গলন। গলনের সংজ্ঞা কি, তাপ প্রয়োগ করে, তাপ প্রয়োগ করে কোন কঠিন পদার্থকে, কোন কঠিন পদার্থকে তরলে পরিণত করার, তরলে পরিণত করার প্রক্রিয়া, করার প্রক্রিয়া কি হচ্ছে কি, গলন, ঠিক আছে ভাইয়া। তাপ প্রয়োগ করে কোন কঠিন পদার্থকে তরলে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে কি, গলন। আর এটার হচ্ছে এই গলন দিয়ে একটা জিনিস আমরা জানি, গলনাঙ্ক, আমাদের বইতেই আছে, ঠিক আছে। গলন আর গলনাঙ্ক, এই জিনিস দুটা কিভাবে মনে রাখবা সেটাই হচ্ছে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। গলন,
গলনটা বুঝতে পারছো ভাইয়া। এখন হচ্ছে তোমার গলনাঙ্কটা কিভাবে বুঝবা, ঠিক আছে? ওইটা হচ্ছে আমি শিখিয়ে দিচ্ছি গলনাঙ্ক কি। গলনাঙ্কর মধ্যে শুধু একটু হচ্ছে ওরা হচ্ছে ইয়া করে ভাইয়া, হ্যাঁ। গলনাঙ্ক এটা হচ্ছে কি ভাইয়া, ওরা এক বায়ুমণ্ডলীয় চাপ নিয়ে আসে। এক বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে? এক বায়ুমণ্ডলীয় চাপে চাপে এক বায়ুমণ্ডলীয় চাপে, হ্যাঁ, যে তাপ প্রয়োগ করলে পদার্থ গলতে শুরু করে, সে তাপমাত্রাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। অর্থাৎ তুমি হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ থাকতে হবে, ঠিক আছে? গলনাঙ্কর ক্ষেত্রে কি ভাইয়া, এক বায়ুমণ্ডলীয় চাপ অবশ্যই থাকতে হবে। এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপে কোনো পদার্থ গলতে শুরু করে, যে তাপ তুমি দিলে একটা পদার্থ গলতে শুরু করিয়া দেয়, ওটাকে কি বলে? ওটাকে বলা হচ্ছে তোমার গলনাঙ্ক। এখন আমরা হচ্ছে অনেক বিশুদ্ধ জিনিসেরই গলনাঙ্ক নির্দিষ্ট। যেমন আমরা বরফ আছে না, বরফের গলনাঙ্ক কত জানো? বরফ হচ্ছে 0°C তাপমাত্রায় গলতে থাকে। অর্থাৎ বরফ 0°C তাপমাত্রা যেখানে পায় সেখানেই গলতে থাকে। অর্থাৎ বরফের জন্য গলনাঙ্ক কত ডিগ্রি? 0°C। আর সেটা হতে হবে কত? অবশ্যই এক বায়ুমণ্ডলীয় চাপে, ঠিক আছে? গলন গেল। এবার হলো স্ফুটন। স্ফুটনটা হচ্ছে সেম টু সেম গলনাঙ্ক, ঠিক আছে? যে তাপ প্রয়োগ করলে পদার্থ কি করতে শুরু করে জানো? যে তাপ প্রয়োগ করলে পদার্থ হচ্ছে বাষ্পে পরিণত হওয়া শুরু করে, সেটাকে কি বলে? স্ফুটন বলে, ঠিক আছে? যে তাপ প্রয়োগ করলে পদার্থ যে বাষ্প হয় না, বাষ্প মানে কি? ধরো তুমি পানিকে অনেক তাপ দিচ্ছ, তাপ দিলে পানি উড়ে যাইতে শুরু করতেছে, হ্যাঁ, উড়ে যায়, মানে হাওয়া গ্যাস হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে কি বলে? স্ফুটন। আবার স্ফুটনাঙ্গ সেম, এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি সম্পূর্ণ বাষ্পে পরিণত হতে যে তাপমাত্রা প্রয়োগ করতে হয়, সেটাকে কি বলে? স্ফুটনাঙ্ক। হ্যাঁ, আশা করি স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বুঝতে পারছো। তোমাদের বইতে এরপরে কিছু হাবিজাবি হচ্ছে তোমার ইয়া দেওয়া আছে, ওই যে গ্রাফ দেওয়া আছে, সেগুলো হচ্ছে তত বেশি ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে ভাইয়া পাতন উর্ধ্বপাতন, ঠিক আছে? পাতন উর্ধ্বপাতন, নেক্সট টপিক হচ্ছে তোমার পাতন উর্ধ্বপাতন। এটাই হচ্ছে শেষ তোমার, ঠিক আছে? আর কোনো কিছু নাই এই অধ্যায়ের। পাতন উর্ধ্বপাতন, দেখো তোমাদের জন্য কত কষ্ট করে ক্লাস নেই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইয়া। পাতন এবং উর্ধ্বপাতন, পাতন এবং উর্ধ্বপাতন, ঠিক আছে? পাতন আর উর্ধ্বপাতন জিনিসটা কি? আসলে প্রথমে আসো পাতন। পাতন জিনিসটা হচ্ছে কি জানো ভাইয়া? বাষ্পীভবন প্লাস হ্যাঁ, বাষ্পীভবন প্লাস হচ্ছে ঘনীভবন। এই কাজটা বুঝছো? এই কাজটা হচ্ছে আমি একবার করছিলাম। আমার ক্লাসে হচ্ছে স্যার হচ্ছে আমাকে এক্সপেরিমেন্টের কথাটা বলছিল, দেন হচ্ছে আমি বাসায় যে করছিলাম, আমুর পাতিলা পুরো পুড়িয়ে ফেলছি। আমু তারপরে আমাকে মারতে এসেছিল, আমার মনে আছে, বুঝছো? বাষ্পীভবন কি? কোন একটা হচ্ছে তুমি একটা কাজ কর, কোন একটা ধরো তুমি তরল পদার্থ নিয়ে ওটাকে অনেক বেশি তাপ দিলা, তাপ দিয়ে একদম সম্পূর্ণ বাষ্পে পরিণত করে ফেললা। ওই বাষ্পটাকে আবার কি করলা? ঠান্ডা করলে আবার হচ্ছে তুমি ধরো একটা পানি, এই পানিটাকে তুমি অনেক গরম করতেছো, ঠিক আছে? গরম করার ফলে পানিটা অনেক বেশি বাষ্পে পরিণত হয়ে গেছে, মানে সব গ্যাস হয়ে গেছে। তারপর কি করলা? গ্যাস থেকে আবার কি করলা? তুমি যতটুকু তাপমাত্রা দিছো, ওই তাপমাত্রাটাকে আস্তে আস্তে তুমি সরিয়ে নিছো, ফলে আবার যে পানি, এই পানি হয়ে গেছে। প্রথমে তুমি পানিকে তাপ দিছো, ওটা গ্যাস হয়েছে, মানে ঘনীভবন হয়ে গেছে, পানিগুলো বাষ্পীভূত হয়ে গেছে, উড়িয়ে গেছে, ঠিক আছে? আবার কি করলা? তুমি ওই সমপরিমাণ তাপ নিলা, নেওয়ার পরে কি হয়েছে? তোমার পানিটা আবার আগের অবস্থায় ফিরে আসছে, আবার পানি হয়ে গেছে, ঠিক আছে? প্রথমে পানি ছিল, এটা বাষ্প হয়ে গেছে, দেন হচ্ছে আবার পানিতে চলে আসছে, ঠিক আছে? এই প্রক্রিয়াটি হচ্ছে কি তোমার পাতন প্রক্রিয়া। প্রথমে বাষ্পীভবন, তারপর হচ্ছে ঘনীভবন। ঘনীভবন তো জানো, কোনো পদার্থকে তাপ প্রয়োগ করার ফলে এটা হচ্ছে তোমার বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন। ঘনীভবন হচ্ছে কি তাপ সরিয়ে নিলে আবার ওই পদার্থে রূপান্তরিত হয়, ঠিক আছে? অর্থাৎ পাতন হচ্ছে কি বাষ্পীভবন প্লাস হচ্ছে ঘনীভবন। আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে উর্ধ্বপাতন জিনিসটা অনেক মজার, বুঝছো? এটা মজা কেন বললাম? উর্ধ্বপাতন এটা হচ্ছে কি বুঝছো? তুমি একটা পদার্থকে ধরো একটা কঠিন পদার্থ নিলা, ঠিক আছে? কিছু হচ্ছে কি বলে নিষাদন নিলা বা কর্পূর নিলা, কর্পূর আছে না, কর্পূর নিছো, কর্পূর নিয়ে ওটাকে হচ্ছে তুমি তাপ দিছো, ওটা তরল না হয়া ধরো তুমি একটা পাতিলা
কি বলবো, একটা তোমার ক্যালকুলেটরের জিনিসটা দেখো। আমার ক্যালকুলেটরটাকে, এটা কিন্তু আমার ক্যালকুলেটর, ঠিক আছে, 9-10 থাকতে। এরপর যদি আমি আপডেট মডেল নিছি, পরবর্তীতে এই মডেল চলে না, ঠিক আছে। এই যে এই মডেলটা নবম দশম শ্রেণীতে থাকতে অনেকে এটা ইউজ করে। তো হচ্ছে আমি একটা পাতিল, এটাই ভালো। ধরো আমি এটার ভিতরে কিছু কর্পূর নিছি, হ্যাঁ কর্পূর নিলাম, এ ধরো কর্পূর নিলাম, এটাকে তাপ দিছি। ওমা কিছুক্ষণ পরে এসে দেখি এটা নাই পাতিলে, তরল হয়ে যাওয়ার কথা ছিল না। আমি এখানে দাঁড়িয়ে গেছি, এটা তরল হয়নি, এটা সরাসরি বাষ্প হয়ে গেছে। এই প্রক্রিয়াটাকে কি বলে? এই প্রক্রিয়াটা বলা হয় তোমার উদ্যোপাতন প্রক্রিয়া। উদ্যোপাতনের পদার্থগুলো কি কি আছে? তোমার বইতে নিশাদল আছে, কর্পূর আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে, তারপর হচ্ছে তোমার কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে, আয়োডিন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তুমি হচ্ছে তাপ দিলে কঠিন, এগুলো যখন কঠিন অবস্থায় থাকে তুমি যখন তাপ দাও না, এগুলো আর হচ্ছে তরলে যায় না, এগুলো সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই তো ভাইয়া, তোমাদের মোটামুটি ক্লাসটা শেষ, অধ্যায়টা শেষ। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে পরবর্তীতে তুমি কোন অধ্যায়টা চাও আমাকে বলো কমেন্ট বক্সের মাধ্যমে। আর হচ্ছে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। একটা ক্লাস করার পিছনে অনেক কষ্ট থাকে ভাইয়া, অনেক কষ্টের পর একটা ক্লাস নেওয়া হয়। সময় বের করা, সবকিছু সেট আপ করা, নিজে অনেক বেশি স্টাডি করতে হয়, তোমাদের থেকে বেশি পড়তে হয়। আমরা মানে সবকিছু ভালোভাবে গবেষণা করে কোন উদাহরণটা দেওয়া যায়, তারপর একটা ক্লাস রেডি করি। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে অবশ্যই দেখো। সবার জন্য শুভকামনা।